ধন্যবাদ সবাইকে অন্নবৃষ্টি পডকাস্টে জয়েন করার জন্য। আমরা আজকে আরেকটি নতুন এপিসোড নিয়ে কথা বলতে এসেছি। আমরা লাস্ট যে এপিসোড করেছিলাম প্রায় 2 সপ্তাহ আগে, সেখানে আমরা বেশ সাম্প্রতিক অনেক ইস্যু নিয়ে আলোচনা করেছিলাম। এর পরবর্তী 2 সপ্তাহে বা 10-12 দিনে অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো নিয়ে কথা বলা হয়নি, বা ওইটা নিয়ে আমাদের বিভিন্ন পর্যবেক্ষণ আছে, অথবা এই সংবাদে পত্রে যেসব খবরগুলো ভাইরাল হচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে যেগুলো ভাইরাল, বা যেটা নিয়ে বাংলাদেশ সরকারের একটা টালমাটাল অবস্থা বলা যায়, বা দেশের সাধারণ মানুষের মধ্যে একটা টান উত্তেজনা চলতেছে সামনেই কোরবানির ঈদ। তো এসব বিষয় সহ অনেক আলোক টপিকস, সাম্প্রতিক বা আগের ঘটে যাওয়া বিষয়, আমাদের পর্যবেক্ষণ, এগুলো আজকে আমরা শেয়ার করবো। যেমন আমাদের গত কয়েকদিনে আচ্ছা, আমি লিস্টে পরে আসতেছি। আমাদের সাথে আছে আহমেদ। তো এই দর্শকদের হাই বলো একটু। হ্যালো আহমেদ। তো আমরা আপনাদের কাছে আসবো, প্রশ্ন হয়তো প্রথমে করবো। তার আগে আজকে যে মূল বিষয়গুলো নিয়ে মূলত কথাবার্তা বলবো সেটা একটু যদি সামারি করে, যেমন ডক্টর ইউনূসের পদত্যাগের একটা সিচুয়েশন তৈরি হলো। আমরা দেখলাম যে ডক্টর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন। তারপরে হচ্ছে এটিএম আজহারুল হক, উনি ফাঁসি মৃত্যুদণ্ড থেকে রায়ে মুক্তি পেলেন। তো সেটা নিয়ে একটা বেশ ক্যাচাল বলা যায়, বা হচ্ছে এটা হইচই হলো, যেটা এখনো কিছুটা চলমান আছে। তারপরে আছে গত পরশুদিন বা গতকালকেই নাহিদের সাবেক উপদেষ্টা, এনসিপির সচিব, নাহিদ, আমার পোস্টটা এক্স্যাক্টলি মনে নেই, বাট তার যে এপিএস, তার এপিএস এর নামে পত্রিকায় একটা খবর বেরিয়েছে, প্রায় 150 কোটি টাকা সরানোর অভিযোগ করা হয়েছে মানব জমিনে। তারপরে আমরা আরো বেশ কিছু ঘটনা দেখছি, যেমন বিসিবি যে চেয়ারম্যান, প্রেসিডেন্ট ফারুক ভাইকে সরিয়ে দেওয়া হলো। তো সেইখানে সম্ভবত আমিনুল ইসলাম বুলবুল ভাই দায়িত্ব নিতে যাচ্ছেন, এইটা দেখলাম। এরপরে দেখলাম যেমন ওবায়দুল কাদের প্রায় 10 মাস পরে বের হয়েছেন বিভিন্ন ইন্টারভিউ দেওয়ার জন্য। অনেক অনলাইন পোর্টালগুলোতে উনি ইন্টারভিউ দিচ্ছেন, অডিও কলে কথাবার্তা বলছেন। ওনার নেতৃত্বে নির্দেশ দিয়েছেন বাইরে আসার। তো উনি এখন এর সাথে পত্রপত্রিকায়, টিভিতে ইন্টারভিউ দিয়ে জানাচ্ছেন যে উনি বাইরে আসছেন, অ্যাক্টিভ হয়েছে। তো এরকম আরো বেশ কিছু প্রসঙ্গ আসবে, যেমন সুব্রত বাইনের গ্রেপ্তারের প্রসঙ্গ, সেটা নিয়ে হয়তো আমরা একটু আলোচনা করবো যদি সময় পাই। তারপর আছে ইশরাক, যে মেয়র পদ প্রার্থী নিয়ে যে পদের নিয়োগ পাওয়া নিয়ে যে আন্দোলন, নগর ভবন বন্ধ করে সেখান থেকে পরবর্তীতে সেটা উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে রূপান্তর। এই যে এর মধ্যে জনভোগান্তি, বা উনি পরবর্তীতে যদিও মেয়র হতে পারেন নাই, ওনার 30 দিনের যে কোর্ট অর্ডার ছিল সেটা মেয়াদ শেষ হয়ে গেছে। তো এইসব বিষয় সহ অনেক প্রসঙ্গে আমরা তার একটু বিস্তারিত কথা বলবো আস্তে আস্তে। যেমন একেবারে চলমান যে ঘটনা, বিসিবির প্রেসিডেন্ট ফারুক সাহেব, ওনাকে সরিয়ে দেওয়া হল, সেটা যদি দেখি আমরা, যে ওনার বিরুদ্ধে সরকারের কাছে একটা চিঠিও লেখা হয়েছে উপদেষ্টার কাছে। 8 জন পরিচালক চিঠি লিখে বলতেছে যে হচ্ছে উনি এরকম স্বেচ্ছাচারী বা একা সিদ্ধান্ত নেন, উনি টাকা পয়সা ছড়ানো করতেছেন, বিপিএল এ ওনার পছন্দের লোকদের কাজ দিচ্ছেন। তো অভিযোগগুলো যারা করছে সেটাও খুব ইন্টারেস্টিং, যে তারাও কিন্তু পাপনের সময়ে, নাজমুল হোসেন পাপনের সময় তারা সুবিধা প্রাপ্ত ছিল, তারা নিজেরাই সুবিধা নিচ্ছেন, তারাই কন্ট্রোল করছেন। এখন ওনারা আবার চিঠি লিখতেছেন যে ফারুক সাহেবকে সরিয়ে দিতে হবে। তো এই প্রসঙ্গ কি তুমি কিছু দেখছো আহমেদ? আমি ওভাবে তো এটা তো ফলো করি নি, আমি জাস্ট চলে গিয়ে বাংলাদেশ ক্রিকেটে ওই নিউজগুলা দেখতেছিলাম। বাট আমি মনে করছিলাম যখন ফারুক একটা স্টেপ ডাউন, আমি মনে করছি যে বাংলাদেশের যে রিসেন্ট যে পারফরমেন্সের সাথে ইনভলভ ছিল। বাট এটা যে স্টোরি, আচ্ছা, বাট স্টোরি যে এটা যে আরো কত ডিপার, যে ইন্টারনাল কনফ্লিক্ট এগুলা চলতেছে, তো এটা আবার আমি জানতাম না। এটা তো যেমন তারা বললাম যা পরিচালক, তারা কিন্তু এই গত 17 পাপনের সাথে থেকে তারাই বিপিএল কন্ট্রোল করছে, তারাই ক্লাবগুলো যে খেলা হয়, প্রিমিয়ার লিগ খেলা হয়, এগুলো তারা কন্ট্রোল করছে, ফার্স্ট ক্লাস ম্যাচ সবই তারা কন্ট্রোল করছে। এবং তুমি শুনলে অবাক হওয়া, বাংলাদেশে
একমাত্র দেশ সম্ভবত যারা ক্রিকেট খেলার ফলাফল অফিসের মিটিং এ বসে নির্ধারণ করেন এবং তারা ফিক্সচারের সাথে সাথে ওইটাও নির্ধারণ করে ফেলেন যে কারা কারা হচ্ছে ফাইনালে যাবে, কারা ফাইনাল ট্রফি জিতবে, ফিক্সচারের সাথে ওনারা একসাথেই করে ফেলেন। তো এই এই ধরনের লোকজন যারা তোমার সাথে 15-16 আপনি কি ফিক্সিং ম্যাচ ফিক্সিং এর কথা বলতেছেন নাকি তারা ওখানে অফিসে বসে বসে বাটি চালান দেয় হয় কিছু করে? না, ওইখানে ওই যে ক্লাবগুলোর যে বিজনেস, সেই বিজনেসটা করে, ক্লাবের বিজনেস কন্ট্রোল করে, মাঠের কন্ট্রোল করে, মাঠগুলোতে যে মার্কেট বানানো হয় সেই মার্কেটগুলো নিয়ন্ত্রণ রাখেন, সবকিছু এটা ওনাদের হাতে। তো ওনারা তো চাবেন না যে তুমি ভালো কাজ করো, বা আমি বলতেছি না ফারুক সাহেব ভালো কাজ করছেন বা কতটুকু সফল ব্যর্থ সেটাও হয়তো বিচারের দাবি রাখে, কিন্তু যাদের মন মানসিকতা এরকম একটা চোর চোর ভাব আছে, বা যাদের সাথে আগে নেগেটিভ নিউজ বা দুর্নীতি বা হচ্ছে এই ধরনের ম্যানিপুলেশনের খবর টবর আসছে, তারা তো চাবে না যে তুমি ওইখানে কিছু পরিবর্তন করার চেষ্টা করো। তো এটা তো তাদের গায়ে লাগবে, তারা চাবে তোমাদের সরাই দিতে। তো এটা নিয়ে আমি আরেকটা জিনিস যদি বলি, যে আমিনুল ইসলাম বুলবুল ভাই, উনিও হয়তো আমার ধারণা খুব বেশি দিন থাকতে পারবেন না। যেটা হবে, উনি যদি কিছু ভালো কাজ করতে চান, কিছুদিন পরে দেখা যাবে বলবে যে উনি হচ্ছে আমাদের পথের প্রবলেম হয়ে দাঁড়াইছেন, ওনাকে সরাই দিতে হবে। তো তখন এরকম যে খবর টবর ছড়াবে যে উনি এটা করতেছেন সেটা করতেছেন, ওনার পদত্যাগ চাই বা অপসারণ চাই, দেখা যাবে অপসারণ হয়ে গেছে। আর না হলে দেখা যাবে যে আরেকটা সিনারিও, বুলবুল ভাই হচ্ছেন তাদের সাথে হাত মিলায় তাদের মতো হয়ে গেছে। দুইটার মধ্যে একটা কিছুর দিকে যাবো বলে আমার ধারণা। তো এটা এটা তো অনেকে মানে আমি যেটা একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাপারে একটা যেটা আইডিয়া বের করেছি, যে আমি এটাকে ওয়াই উড আই থিঙ্ক ইজ অফ আ সেপারেট এন্টিটি সেম টু, মানে এটা এক্স্যাক্টলি সেম লাইক বিআরটিএ, মানে যেখানে আপনি ড্রাইভার লাইসেন্স দিতে চান, ওইটা যেভাবে অপারেট হচ্ছে না, যে একটা মানে জায়গায় জায়গায় টাকা দিতে হবে, এই করতে হবে। সো এটাও একটা গভর্নমেন্ট এন্টিটি, যেখানে হলে গিয়ে ভালোভাবে তাদের ইন্টারনাল পলিটিক্স চলবে, তাদের দল চলবে। সো ওইভাবেই তারা এটা অপারেট করবে। সো এইখানে যেমন বাংলাদেশের সবগুলো সরকারি অফিস, তোমার বাংলাদেশ সরকারের একটা মিনি ভার্সন বলা যায়। আর দেখো, আমি হাসিনার আমলে দেখতাম অ্যাটলিস্ট এখনো কিছুটা তারই রূপ দেখা যায়। তো তুমি মনে করো বাংলাদেশ সরকারকে যদি নাও বুঝতে পারো, তুমি যদি বিসিবির পলিটিক্স, বিসিবির কার্যক্রম বুঝতে পারো, তুমি তাহলে অনেকটাই আন্দাজ করতে পারো বাংলাদেশ সরকার কিভাবে অপারেট করে। যদি তুমি যেটা বলো, বিআরটিতে গেলেও একই জিনিস পাবা, এবং তুমি দেখবা যে বাংলাদেশ রাষ্ট্রটা যেভাবে চলে, এই বিআরটিএ, বিসিবি, ওয়াসা বলো, সবাই একইভাবে চলে। কিভাবে চলে? সো ওইটাই মানে এটা হলো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সাথে কম্পেয়ার করলে হবে না। এটা হলো বিআরটিএ হিসেবেই দেখা। আমার ধারণা তাদের রাষ্ট্রের মতোই তাদের ক্রিকেট সংস্থা, ফুটবল সংস্থাও চলে খুব সম্ভবত। এটা একটা তো যেখানে হলে ফোকাস হওয়ার কথা, যে হলে আমাদের মেন্স ক্রিকেট টিম, উইমেন্স ক্রিকেট টিম, এদের পারফরমেন্স কেন ইমপ্রুভ হচ্ছে না, বাট আমরা আসলে বসে আছি যে কোনখানে কোথায় টাকা আছে। এই আমার মনে হয় ফারুক, উনি মনে হয়, যেহেতু উনি 24 আগস্টে জয়েন করছে, অলমোস্ট লাস্ট ইয়ার জয়েন করছে, তো ওনার উপর অনেক প্রেশার ছিল, কারণ ওই যে বিভিন্ন ধরনের কেস টেস আসছে, সাকিব আল হাসানকে নিয়ে খুবই সিরিয়াস ডিসিশন নিতে হয়েছে, যেগুলো মানে কাইন্ড অফ ইট উইল ডিভাইড দ্য নেশন। মানে there's people rallying behind Sakib Al Hasan, at the same time Sakib Al Hasaনের নামে হত্যা মামলা করে দিছে। So খুবই সিরিয়াস একটা ডিসিশন নিছে। So he still managed to keep up with the international games, all those other things. But আপনি যেটা বলতেছেন যে this is a possibility, যে কে টাকা পয়সা ভাগাভাগি নিয়ে এই সেই সেগুলা। এদিকে আমি যেমন ওই যে দেবব্রত মুখোপাধ্যায়, ওনার একটা ফেসবুক চ্যানেল আছে, উনি এখানে বিভিন্ন সময় কথাবার্তা বলেন বা বিভিন্ন রিপোর্টেও আসেন। মানে এই ক্লাব ক্রিকেটকে কিভাবে ধ্বংস করা হয়েছে, বা প্রিমিয়ার লিগ, ফার্স্ট ক্লাসকে কিভাবে ম্যানিপুলেট করা হয়, বা আম্পায়াররা যে হচ্ছে ইচ্ছে মতো আউট দিচ্ছে, ইচ্ছে মতো চার দিচ্ছে, ছক্কা দিচ্ছে, ইচ্ছে মতো আউট দিচ্ছে না যে দলকে যে দলের জন্য। মনে করো তোমার আম্পায়ার তোমাকে যদি একটা ম্যাচে 5টা আউট না দেয়, তোমার সেই খেলা তো আর কিছু থাকে না। আবার এইরকম কিন্তু আমরা প্রতিবাদের ঘটনা দেখছি, যে
একবারে 82টা হোয়াইট দিছে কোন একটা খেলাতে একটা ছেলে প্রতিবাদ করে, কারণ তাদের হারায় দিচ্ছে। তো সে বলতেছে যে আমি হারাইছি যখন, তাইলে আমি নিজেই হারাইনি। মানে আম্পায়ার আউট দিবেন, আম্পায়ার হচ্ছে নর্মাল বলকে হোয়াইট দিবে, এইরকম ঘটনা। তো বাংলাদেশ কি এইভাবেই চলতেছে বা এইভাবেই চলবে, এইটা তো আসবো ওই প্রসঙ্গে। আমরা অন্য আরেকটা প্রসঙ্গে যাই। সুব্রত বাইনের ঘটনা তুমি কি দেখলে? সুব্রত বাইন হচ্ছে সম্প্রতি গ্রেপ্তার হয়েছে, 5 আগস্টের পরপরই ছাড়া পাইছিল জেল থেকে। তো তারা চুপে চুপে জামিনের আবেদন করে টোরে সেখান থেকে জামিন পেয়েও গেছে তারা। এরপরে কিছু এলাকায় ত্রাস সৃষ্টি করতেছিল, গত কিছুদিন আগে পুলিশ খুঁজতেছিল, তখন মনে হয় সে আত্মগোপনে যায় 2-3 মাস আগে। তো পুলিশ হচ্ছে গত সপ্তাহে তাকে গ্রেপ্তার করেছে। তুমি গেলে দেখলা যে কিছু বলার আছে? First, he got a very cool দাড়ি, যে লম্বা দেখছে দাড়ি হয়েছে। If you can pull out the arrest photo or something. তো আমি এটা নিজেও জানতাম না, যে মানে ফার্স্ট টাইম আমি যখন নিউজটা দেখছি মনে করছি যে হি ওয়াজ অন হাইডিং লাইক ফর, আমি শুনছিলাম যে সে 2012-14 থেকে হাইডিং এ আছে, ভারতে থাকে, এখানে থাকে, বিভিন্ন জায়গা থেকে। এই যে দেখেন নেপালে সে জেল ভাঙা ফেলাইছে, সেটাই 2012 সে জেল ভাঙা ফেলাইছে, আরেক দেশে জেল ভাঙা আরেক দেশে চলে গেছে। ভালো। তো হঠাৎ করে নিউজ আসার পর মানে দেখলাম। তো I'm just curious যে তাকে এখন কোন মামলাতে মানে আবারও পুলিশ আটক করেছে? আমি সঠিক জানি না। তো আগের কোন একটা মামলাই হবে হয়তো। আচ্ছা, হ্যাঁ। তো সুব্রত বাইনের নামে অনেক মামলা আছে। তো ইনফ্যাক্ট তার যে পসিবল ইনভলভমেন্ট ছিল যে 2004 সালের যে এখনকার যে ছবি, হ্যাঁ। তো তো বিএনপির আমল যখন ছিল 2004 সালে, আমি যেটা জানি যে ফার্স্টে যখন আওয়ামী লীগ অ্যাকিউজ করা শুরু করলো যে এটা বিএনপির কাজ ছিল 2004 সালে যে গ্রেনেড অ্যাটাক, বিএনপি আবার কি ছিল যে 21শে আগস্টের যে বোমা হামলা হয়েছিল, তো বিএনপি আবার কি করছিল যে সুব্রত বাইনকে টার্গেট করে একটা মামলা করে দিচ্ছিল। আচ্ছা, তারা বলতেছিল যে ওরা ইনভলভ ছিল। তো এটার সাথে আবার what I know that লুৎফুজ্জামান বাবরও খুবই ইনভলভ ছিল, তখন উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তো সো বোঝা যায় যে সুব্রত বাইন ইজ লাইক আ কাইন্ড অফ আওয়ামী লীগ অ্যালাইন্ড পিপল, বুঝছেন? তো বাট সে যে সন্ত্রাসী এটা সবাই জানে। কিন্তু তার নামে এখন আর একটা বড় অ্যাকুজিশন আসতেছে। জুলকান সায়ের উনি হচ্ছে বলতেছেন যে সুব্রত বাইনকে ট্রেন করা হচ্ছিল বিদেশে, স্পেশালি লন্ডনে কোনো একজন রাজনৈতিক নেতাকে কিলিং করার উদ্দেশ্যে। এই নিউজটা আমি খুঁজে বের করার চেষ্টা করি, দেখি। তো এইখানে বলা হচ্ছে যে তাকে ট্রেন করছে ভারত সরকার বা ভারত সরকারের গোয়েন্দা সংস্থা, এবং বাংলাদেশেও আগের আওয়ামী লীগ তারা হচ্ছে একে প্রিপেয়ার করতেছিল। গত 2-3 বছর রেখে তাকে ট্রেনিং দেওয়া হচ্ছিল, তাকে নাকি লং রেঞ্জ অস্ত্র বা এই ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছিল। আচ্ছা, তো অনেকের ধারণা বিদেশে লন্ডনে কোন নেতাকে মারতে যাওয়ার মিশনে যাইতে পারে, এটা হচ্ছে বিএনপির নেতা ও ওনার কথাই সম্ভবত বলা হচ্ছে বলে অনেকের ধারণা। তো দ্যাটস আ বিগার স্টোরি আউট অফ ইট, লাইক এর মধ্যে এই এখন বলতে হ্যাঁ, সুব্রত বাইন এত বয়স্ক একজন লোক, চুল দাড়ি পাকে গেছে, ওনারকে এখন জেসন বর্ন বানানোর চেষ্টা করতেছে। এবং এরকমও খবর বেরোইছে যে উনি আগেও ইন্ডিয়া থেকে এসে উলফা বা এরকম কোন একটা ইয়ার নেতাকে মেরে ঢাকাতেই সম্ভবত মেরে গেছে, বা বাংলাদেশের ভেতরে এরকম। উনি তো এই ধরনের কাজকর্ম করে আর কি, সেটাই না। আমরা আবার একটু সাইড ট্র্যাক হয়ে যেতে পারি। রিমেম্বার হোয়াট এভার হ্যাপেন্ড টু দ্য মেম্বার অফ পার্লামেন্ট হু গট কিলড, মানে ইন্ডিয়াতে যে মাইরা ফেলাইলো কলকাতাতে, এটা তো আর কোনো কেসের কোনো মনে আছে, ওনার নাম তো এই মুহূর্তে মনে পড়তেছে না, কিন্তু ওটা নিয়ে তো অনেক ড্রামা হয়েছিল। তো এইগুলা আসার পর এগুলা এটা দিয়ে যে কত থিওরিও কত থিওরিও যে ক্রিয়েট করা হয়েছিল যে পুরাটাই হবে কি একটা অ্যাক্টিং জাস্ট টু হাইড from people or something. ওরকম ইয়ে ছিল। বা আরেকটা
সিনারিও ছিল গোল্ড স্মাগলিং এর যে গ্রুপ, তাদের মধ্যে কিছু মনে হয় ডিসএগ্রিমেন্ট থেকে এই ধরনের ঘটনা তৈরি হয়েছে, বা একজন আরেকজনের টাকা খেয়ে দেওয়াতে। হ্যাঁ, এটা পসিবিলিটি, বাট আমার কাছে ওইটাই সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে যে সে নিজের হি প্ল্যান্ড হিজ ওন লাইক স্টেজড হিজ ওন ডেথ অর সামথিং লাইক দ্যাট। ওইটা যেমন তো সুব্রত বাইনেরটা আমি যেটা আবার যেটা শুনেছিলাম যে হলে গিয়ে হি ওয়াজ ডুইং এভরিথিং ফ্রিলি অ্যান্ড ওপেনলি, মানে মগবাজার Until very recently. হ্যাঁ। তো আবার একজন যুবদল নেতার মনে হয় মার্ডার হওয়ার পরে আবার মনে হয় তাকে ধরা হয়েছে, এটাও মানে একটা রিজন ছিল তাকে ধরার। আচ্ছা তো ওইটা হলে গিয়ে যুবদলের নেতার যেটা মার্ডারটা হয়েছে ওয়ার্ড যুব দলের সদস্য আরিফ সর্দার নামে একজন মারা গেছে, তারপরে কোনো তাকে খোঁজা হচ্ছিল, রাইট? হ্যাঁ, সো সিন্স দেন মানে এটার আগ পর্যন্ত সে ওপেনলি সবকিছু করে যাইতেছে। সো লেটস নট ফরগেট অ্যাবাউট আগস্ট মাসে যে নট অনলি মানে এগুলো খুবই কন্ট্রোভার্সিয়াল ব্যাপার স্যাপার যে অনেকজনই ছাড়া পাইছে, না পাইছে they are not straight up political affiliate তো আছে তারা, অফকোর্স দল করতে যে কোনো একজন কোনো দল করতে, বাট কিছু কিছু সিরিয়াস কেসে অনেক মানে একদম লেজিটিমেট মার্ডার কেসের আসামিরাও অনেকজন ছাড়া পাইছে। এটা হ্যাঁ, এটা একটা জিনিস। আর একটা জিনিস হলে গিয়ে মানে ইটস গোনা বি লাইক ইটস এ রেলেভেন্ট ডিসকাশন যে মানে ওই যে আবরার হত্যা মামলার যে আসামি মইন আসামি, সে জেল থেকে পালিয়ে গেল। হ্যাঁ, জেল থেকে পালিয়ে গেল। সো দিস আর সরকার তো জুডিশিয়াল সিস্টেমের সাথে ইনভলভ না, বাট কিন্তু তো আমি একটা শেয়ার করি, তুমি বলতে পারো। এই যে সুব্রত নামগুলো দিচ্ছি, হেলাল আব্বাস, তো অনেকেই হচ্ছে ছাড়া পেয়ে গেছে। এটা গত বছর অক্টোবরের নিউজ। আচ্ছা, আমার কাছে এখানে আরেকটা জিনিস উইয়ার্ড লাগে, তাদেরও এক একজনের বয়স হলে 60-70। হ্যাঁ, তারাও এখানে সঞ্চয়। আরে ভাই, নতুন পোলাপাইন আসতেছে, এত একটু সুযোগ দিবি না? না নতুনদের সুযোগ দিতে হবে, তাও বলবো সেদিক থেকে না। আমি বলবো যে আপনার তো বয়স হয়েছে, আপনি জেলখানায় সময় কাটাইছেন, আপনারা একটা আত্মশুদ্ধির ভেতর দিয়ে হয়তো গেছেন টেছেন, 10-20 বছর পরে এসে একই কাজ কেন করতে হবে? আপনি এখন একটু নীরবে নির্ঝঞ্ঝাট, তুমি যেটা বললা, জীবন যাপন করেন, প্রয়োজন আপনার রিটায়ারমেন্টের একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, এটাই বাংলাদেশের ব্যাক টু মানে কোনো ইয়া নেই, এটা অদ্ভুত। হ্যাঁ, ওই যে আপনি যেটা বলতেছিলেন ওবায়দুল কাদের, তার ভয়েস শুনে মনে হইতেছে হি ইজ উইলিং টু জয়েন হিজ গভর্নমেন্ট, রিডেমশন করে সে মাফ টাফ চেয়ে আমাকে মাফ করে দাও, আমি নট অনলি আমি দেশে আসতে চাই, আমি হলে গিয়া না মাফটা চাচ্ছে না তো উনি, কিন্তু এখানে ইন্টারেস্টিং এই যে ওবায়দুল কাদেরকে যে নিউজ হয়েছে, সেখানে উনি কি বলবো বলতে চাচ্ছেন যে আমাদের কোনো ভুল হইলে আমরা এখন সেটা বলবো না, আমরা বাংলাদেশে যাব, বাংলাদেশে গিয়ে তারপরে বলবো, জনগণের সামনে বলবো, আমরা দূর থেকে কিছু বলি না। তো উনি ভালো না মন্দ, ওনাদের কোনো ভুল হয়েছে কিনা গত 17 বছরে সেটা নিয়ে এখন উনি বিদেশ থেকে কোনো কথা বলবেন না, উনি দেশে এসে বলবেন। সেইভাবে দেশে আসবে। তো আমার কাছে ওনার ঘটনাটা আমরা একটু মনে হয় এই এপিসোডে রেখে দিতে পারি ফর ফিউচার রেফারেন্স, বা দর্শকদের মধ্যে বিস্তারিত না দিলে থাকেন। ওবায়দুল কাদের সাহেবের গত সপ্তাহে প্রায় 3-4টি ইন্টারভিউ বেরোয়েছে বিভিন্ন মিডিয়াতে, যেখানে উনি ফোন কলে অডিওতে কথা বলছেন, ওনার শুধু অডিও ক্লিপগুলো বের হচ্ছে। তো ওইখানে উনি বর্ণনা করছেন কিভাবে 5ই আগস্ট উনি সংসদ ভবন এলাকাতেই ছিলেন, সেখানে আমি কোনো কিছু ভুল করলে তুমি অ্যাড করো বা দেখো। আচ্ছা, উনি বাথরুমে পলায় ছিলেন আরেকজনের বাসায়, ওনার নিজের অ্যাপার্টমেন্টে না আর কি, আরেকটা অ্যাপার্টমেন্টে ছিলেন। তো ওইখানে মনে হয় ছাত্ররা গেছে, 3-4 ঘন্টা ছিলেন উনি, বা আরো বেশি লম্বা সময়। ছাত্ররা যাওয়ার পরে ওনাকে দেখে নাকি তাদের আগুন পানি হয়ে গেছে, তারা নাকি ওনাকে দেখে বলছে যে ওনার সাথে সেলফি তুলছে, তারপরে টিয়ে করে বলছে যে আপনাকে এমন আমরা পুলিশেও দিতে পারি, জনগণের হাতেও তুলে দিতে পারি, কিন্তু তারা সেটা করে নাই। তারা নাকি ওনাকে নিয়ে বের হয়েছে ওই সংসদ ভবন এলাকায়, ওইখানে কিন্তু লক্ষ লক্ষ লোক তখনও সারাদিন রাত পর্যন্তই ছিল।
তো ওনারা নাকি ওনাকে মুখে মাস্ক পরায় বের হয়েছে। বের হওয়ার পরে রাস্তায় দেখে যে একটা সিএনজি, তো সিএনজিতে করে তারা ওনাকে ওই ছাত্রদের চাচা চাচি বলে ওনাদের হাজবেন্ড ওয়াইফকে নিয়ে গেছে, বলছে যে ওনার অসুস্থ, ওনাকে হাসপাতাল নিতে হবে। তো মাস্ক নেয় একটু মুখটাকে মানুষজন আর দেখতে চায় নাই। তো এইরকম করে তো উনি শুধু ওইটুকুই বর্ণনা দিচ্ছেন। এরপরে হচ্ছে এক বাসায় গেলেন, সেখান থেকে 3 মাস উনি বাংলাদেশেই ছিলেন, বিভিন্ন বাসাতে বিভিন্ন অঞ্চলে। তারপর 3 মাস পরে উনি চলে যান দেশ ছেড়ে। তো ওনার দেশ ছেড়ে যাওয়ার ব্যাপারটাও খুব ইন্টারেস্টিং। উনি একটা বিষয় যেটা স্পেশালি ফোকাস করছেন, যে ওনার ওষুধ খেতে হয়। সো ওই ওষুধ খাওয়ার জন্য উনি যখন জেলে যান, জেলে গেলে এই ওষুধ খাওয়ার কি হবে, উনি এই ভয়ে হচ্ছে দেশ ছেড়ে পরবর্তীতে চলে যান। এবং গত 3 মাস মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়টাতে উনি বাংলাদেশেও সংগঠিত করার চেষ্টা করতেছিলেন আওয়ামী লীগকে। তো তখন যে আমরা অনেক রকম প্রবলেম বা ইয়ে দেখতেছিলাম, এগুলোর অনেক কিছুর সাথে কিন্তু ওনারা ইনভলভ ছিলেন। ওনারা তখন এই ধরনের তোমার ইয়ে করতে যাচ্ছিলেন, অস্থিরতা তৈরি করা, বা এখনো যেটা করতেছেন বাইরে বসে। তো ওনার ইন্টারভিউ, ওই যে আমরা যে নিউজটা দেখতেছিলাম, হঠাৎ রেগে গেলেন কেন? তো ওনাকে কয়েকটা কঠিন প্রশ্ন করাতে উনি হচ্ছে ওই সাংবাদিকের উপর রেগে গেছে, বা এই ইউটিউবার তাকে খুব ধমক টমক দিয়ে কথা বলতেছে আর কি, যে কি আপনি এই ধরনের প্রশ্ন করেন, আপনি একটি দলের এজেন্ডা নিয়ে কাজ করছেন। মানে ওনাকে শুনে প্রশ্ন না করলেই উনি খুব রেগে যান। হ্যাঁ, এটা খুবই অনেস্ট। মানে আমি 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 জানতাম না যে উনি ইন্ডিয়াতে আছেন। আমি মনে করছিলাম যে উনি সিঙ্গাপুরে চলে গেছে। আচ্ছা আচ্ছা। তো বাট হ্যাঁ, ইউএস মানে তার যে অনেক কিছুতে হাত আছে, ইয়া আছে, এটা তো বোঝাই যায় যে সে যে অ্যাক্টিভলি ইনভলভ ছিল জুলাই গণহত্যার ব্যাপারে। মানে স্টুডেন্টদের উপর যেসব অ্যাটাক হয়েছে, এরপরে যে কি জানি লকডাউন করা হলো, ইন্টারনেট শাটডাউন করা হলো, ওটার সাথে ইনভলভ আছে। বাট আমার হলে কি কনসার্ন হলে কি, মানে এখন এইগুলা থেকে হলে গিয়ে মানে আমরা কিন্তু আওয়ামী লীগের এই যে ফ্যাসিবাদী আচরণ, এগুলো থেকে কিন্তু সরে আসতে দিতেছে। কারণ দেশ হলে গিয়ে ইন্টারনাল পলিটিক্যাল কনফ্লিক্টে চলে যাচ্ছে, তাই না? মানে এই যে দেখেন হবে, কারণ তাদেরও তো অবস্থান তো একটু নড়বড়ে না। কিন্তু উনি তো যেটা বলতেছেন, উনি আবার এটা স্বীকার করছেন। দেখো, ওবায়দুল কাদেরের কথা একটা ইয়ে আছে, উনি বলতেছে দ্য সান রাইজেস বাট দ্য নাইট বিফোর। মানে এখন ওনাদের নাইট পিরিয়ড যাচ্ছেন, তো উনি এটাকে রাতের টাইম যাচ্ছেন, তো সূর্যের উদয় হবে একদিন। তারপরে এটাকে ডিফেন্ড করতে গিয়ে আবার বলতেছেন, আচ্ছা সাংবাদিকরা একটা ইন্টারেস্টিং প্রশ্ন করছে, এই ইংরেজিটা বাংলা আপনি একটু ভাববেন। তারপরে আরেকটা কমেন্ট করছেন, এই ধরনের অবস্থা থেকে উই ক্যান গেট আউট অফ দিস। আর এখানে আমরা যে অবস্থায় আছি, উই ক্যান গেট আউট অফ দ্য গাটার। আমি সেটাই মনে করি। মানে ওনারা যে এখন একটা খাদে পড়ছেন বা গাটারে ফেলছেন, এটা উনি স্বীকার করতেছেন। তো উনি আবার এটাও আশাবাদী যে খুব শীঘ্রই হয়তো উনি ফেলবেন, এইখান থেকে আস্তে আস্তে উঠে আসবে। দিস ইজ জাস্ট মানে এটা বয়স যে কিভাবে বাংলাদেশে এখন রাজনৈতিক যে একটা বিভাজন বা অনৈক্য চলতেছে, আমি পলিটিক্যাল ডিসকোর্স তোমার একটা থাকবে, ডিসএগ্রিমেন্ট থাকবে, আলাপ আলোচনা করবে, বিভিন্ন দল বিভিন্ন মত থাকবে, কিন্তু দেশের যে ফান্ডামেন্টাল ব্যাপারটা কিন্তু এক হতে হবে, যে ফান্ডামেন্টাল রেসপেক্ট থাকতে হবে একটা মিউচুয়াল সবারই। এগুলো না হলে হয় না। তো আমাদের দেশে এখন যে অবস্থাটা তৈরি হচ্ছে, সামনে যে ইলেকশন হবে, ইলেকশনের পরে যে দলই আসবে, তাদের মধ্যে যদি এই ধরনের একটা দ্বিমত বা অনৈক্য চলমান থাকে স্ট্রং লেভেলে, সেটা কিন্তু আওয়ামী লীগকে সুযোগ করে দিবে এক ধরনের ফেরার পথে। আমি এটা বলতে একটা ডাউট আছে। আমি যেটা বলে ডিসএগ্রি করবো, মানে আমি যেটা ক্লারিফাই করতেছি সেটা হচ্ছে কি স্যার, মানে ওবায়দুল কাদের ইজ লাইক 76, 77 years old. So ওবায়দুল কাদের is a career politician. সে ওই সেন্সে বলতেছে যে আওয়ামী লীগ is gonna come back. But it's never gonna happen. আওয়ামী লীগ is not gonna come back. But আওয়ামী লীগ অন্য মানুষের একটা রূপ নিয়ে অন্য একটা দলের মধ্য দিয়ে আসতে পারে। And we are kind of on track for that. Recent যে মে মাস কিছুটা দ্বিমত করবো হয়তো পুরোপুরি
একমত পোষণ করবো। আওয়ামী লীগ কখনোই আসবে না, বাট অন্য দলের ভিতর দিয়ে আওয়ামী লীগ আসতে পারে। 10 বছর পরে অন্য দলের বলছি না ইমিডিয়েটলি, আমি বলছি 5 years, 10 years, 15 years, 20 years, there is a very good possibility যে আওয়ামী লীগ ফিরে আসবে। কারণ বাংলাদেশে আমরা এই ধরনের ফিরে আসার রাজনীতি গত 50 বছর ধরেই দেখেছি। তো সেইটার ইতিহাস থেকেও বলতে চাই কিছুটা স্ট্রংলি বা কনফিডেন্ট। মানে আমি যেটা বলবো যে হলে গিয়ে মানে আমি যেটা মনে করছি যে 2012-11 যেসব ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল করছিল, মানে জামাতে ইসলাম বলে কোনো পার্টি ছিল থাকার কথা না। বিএনপি তো ছিল না, বিএনপি তো হ্যাঁ, সেটাই। 8 জনের মধ্যে টিকে ছিল, তাই না? তোমার তো নয়াপল্টনে রোল কমিটি বিএনপির প্রতিনিধিত্ব করছেন একটা সময়। হ্যাঁ। সো এক্সট্রা জুডিশিয়াল কিলিং, গুম, এগুলো থ্রুতে বিভিন্ন কিছুর থ্রুতে কিন্তু আমরা জানি যে অনেক, আর ওই যে আইসিসি থ্রুতে অনেক পলিটিক্যাল লিডারকে কিন্তু প্রসিকিউট করা হয়েছে এন্ড দে জাস্ট ডিসঅ্যাপিয়ার্ড, তাই না? তো হাউ কাম বিএনপি মানে আউট অফ নোওয়্যার কিন্তু বিএনপি কিন্তু আসছে, বিএনপি কিন্তু ফুল পাওয়ার নিয়ে কিন্তু বাংলাদেশে এখন প্রিপেয়ার করতেছে। এই যে একটা ভ্যাকিউম তখন তারা ফিল আপ করার চেষ্টা করতেছে। এটা একটা ভ্যাকুয়াম বলাটা ঠিক না, আমার কাছে মনে হচ্ছে যে এটা they always coexisted together, মানে there are kind of like-minded people, politician গুলা, তারা হলে গিয়ে they know how to, ওই যে মানে একজন আরেকজনের বানায় কিরকম। হ্যাঁ, মানে তাদের বলবো আমার তো ওই ওনাদেরকে একজন মেম্বার অফ পার্লামেন্টকে ওইভাবে মাপলে হবে না যে দিস গাই নোজ কি কাজ করলে কি হবে হবে, তার যে অধীনে যে জায়গাটা আছে, যে আসনটা আছে, সেটাতে হি হ্যাজ নলেজ অফ দ্যাট এরিয়া, এটা নিয়ে তার কিন্তু কোনো নলেজ নেই, বাট হি হ্যাজ 100% নলেজ অ্যাবাউট পলিটিক্যাল অল দোজ আদার থিংস, কিভাবে নেতা হইতে হবে, কিভাবে তার আসন টিকায় রাখতে হবে, তার আসন যদি চলে যায় তারপরে কিভাবে সার্ভাইভ করতে হবে, ইটস লাইক আ হোল আনাদার গেম। তো এই জন্য আমার মানে একটা ডাউট আছে যে আওয়ামী লীগ না আসলেও, মানে আওয়ামী লীগ না আসলেও বাট আওয়ামী লীগের মতো লোকজন অলরেডি এক্সিস্ট করতে। তুমি এখানে একটা কথা না বললেই নয়, যেটা আমাদের হয় বিভিন্ন সময় আমি বলছি, হয়তো আওয়ামী লীগ যেখানে রাজনীতি শেষ করে গেছে, 5ই আগস্টে পলায় গেছে যেখানে রাজনীতি শেষ করে, সেই একই জায়গা থেকে বিএনপি তার রাজনীতি শুরু করার চেষ্টা করছে, যেটা বিএনপির জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত আমার কাছে মনে হয়। দে কুড হ্যাভ ডান সামথিং ডিফারেন্ট, বাট তারা সেটা করতেছে না, তারা সেই পথে যাচ্ছে না। তারা নতুন কিছু মানুষকে উপহার দিতে পারতো, কারণ মানুষ তাদের উপর একটা বিশ্বাস করার চেষ্টা করেছিল। তারাও 17 বছর একটা নিষ্পেষণের মধ্য দিয়ে গেছে। কিন্তু তুমি যেটা বললা যে দুই পক্ষের মানুষজন হয়তো একই ধরনের, সেই জায়গায় এই পরিবর্তনটা আমরা পাবো না বা দেখতেছি না, দেখবো না। Exactly. So this is the perfect place. এখন আমরা we can talk about এই মে মাসে আর কি হয়েছে, যে মানে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা, he almost decided to resign. মানে আপনি যে স্টেটমেন্টটা দিলেন যে মানে he got really frustrated, ওই হলে সে দেশকে ইউনিটি, দেশের একটা ফাইন্যান্সিয়াল স্টেবল একটা সিচুয়েশন তৈরি করে দেওয়া। So I was reading that news যে হলে গিয়ে বাংলাদেশ প্রায় up to 24% increase হয়েছে যে লোন পে ব্যাক, ফরেন লোন যে পে ব্যাক করতেছে এই বছর এই ফিসক্যাল ইয়ারে। তো দ্যাটস আ গুড নিউজ, মানে আমরা মানে লোন পে ব্যাক করতে পারতেছি, যেখানে হলে প্রত্যেক বছরই আমাদের একটা ঘাটতি থাকে লোনের ব্যাপারে। সো এটা কিন্তু খুবই সিরিয়াস একটা কথা যে উনি অলমোস্ট রিজাইন্ড। সে যদি রিজাইন করতো, এখন রিজাইন একটা ক্যানভাসে চলে যেত। মানে বাংলাদেশ এইটা একটা যে একটা ইউনিফাইং ক্যারেক্টার, যেটা আমরা সবাই যার প্রতি একটা বিশ্বাস থাকবে, আত্মবিশ্বাস থাকবে, বা যাকে আমরা সবাই বিশ্বাস করতে পারি, এই ধরনের ব্যক্তি এই মুহূর্তে বাংলাদেশে কয়জন আছে আমি জানি না, খুবই কিন্তু। আর নট অনলি দ্যাট, উনি যেই সিচুয়েশনে উনি মানে হি অ্যাকসেপ্টেড
পজিশন, সেখানে কিন্তু মানুষের সবার সম্মতি কিন্তু এক ছিল। এইটাই আমার একটা যেমন পয়েন্ট, বাট এখন যখন বলে অনির্বাচিত সরকার, এটা আমার কাছে ঠিক মনে হয়। নির্বাচন কি শুধু আমরা ওই ব্যালট বাক্সে গিয়ে দিলাম, যেটা নকল করে আমরা পাঁচবার করলাম, সেটাই কি নির্বাচন? তা না তো। আমি তো দেখি যে এই রাস্তায় যে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসলো, এবং 5 তারিখে যখন কথা অলরেডি বের হয়ে গেলো ডক্টর ইউনূস ক্ষমতা নিচ্ছে, তখন কিন্তু মানুষ যদি তাকে পছন্দ না করতো, মানুষজন কিন্তু সবাই মিলে সেদিন বলতো যে আমরা চাই না ডক্টর ইউনূসকে। মানুষ সবাই কিন্তু তাকে ব্যাকিং দিচ্ছে, তাকে সাপোর্ট করছে, যেটা ডক্টর ইউনূসকে আমরা চাই, তাই না? তো এইটাই তো তোমার অ্যাপ্রুভাল, এইটাই তো তোমার যারা বলে যে জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। মানুষের রাস্তায় এসে ওনার সাথে একমত পোষণ করছে তো, যে ওনার নামে আমার আপত্তি নাই। তো এইটাই তো জনসম্মতি। যারা এই কথা বলতেছে তারা হলে গিয়ে গত 17 বছরে less than 1% ভোট পাইছে, বুঝছেন? তারা হলে গিয়ে they might be করতে পারে না। তো ওদের বোঝাই যাইতেছে তাদের টোনও চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? তো এখন তারা তো হলে গিয়া নির্বাচনে দাঁড়াইতেই পারে নাই, রাগ করে কেয়ারটেকার গভর্নমেন্ট না দেখা তারা হলে গিয়া অস্থির হয়ে গেছে। তো তাদের কষ্টটাও আসলে কিন্তু বোঝা উচিত না কিছু আমার তুমি যদি জানোই যে It's a joke. ভবিষ্যতে নিব, মন্ত্রী এমপি হব, প্রধান দল হব, বড় দল হব, তো আমি কিন্তু এখন থেকে চাইলে যে বাংলাদেশে আমার কি কি পরিবর্তন চাই একটা উন্নত রাষ্ট্র হিসাবে দেখতে হলে, সেটা নিয়ে আমি যে 10 মাস হয়ে গেছে, 10 মাস আমি একবারে হার্ড অ্যান্ড সোল কাজ করতাম আর কি, যে আমার ক্ষমতায় গেলে আমি এই কাজগুলো করব, এই সিদ্ধান্তগুলো নিব, যেটা দেশের জন্য প্রত্যেকটা সেক্টরের জন্য কার্যকরী হবে, যেটা আমরা বিভিন্ন সংস্কার কমিশনে দেখতেছি। ওই দলগুলা কিন্তু নিজেরাও এই ধরনের কিছু কমিশন করতে পারতেন। তাতে আমাদের একটা হয়তো যে ওনাদেরও দেশের প্রতি একটা ভালোবাসা আছে, দেশের জন্য ওনারা একটা পরিবর্তন চান। ওনারা যেমন বিএনপির কথা যদি বলি, বিএনপি কিছু একটা বললেই বলে যে আমাদের 31 দফায় সব আছে, মানুষের মুক্তির সকল সমাধান 31 দফায় আছে। তো এটা কেমন কথা? মানে আমাদের অনেক কিছুই তো নাই 31 দফায়, বা 31 দফায় আছে, সেটা আপনি মডিফাই করেন, মডিফাই করতে তো কোনো দোষ নাই। আপনি আরো নতুন জিনিস অ্যাড করেন, আরো করেন, আপনি আমাদের আরো স্বপ্ন দেখান। তো এই স্বপ্ন কি বলবো, তারপরে 31 দফার কথা সবসময় শুনতে শুনতে, এবং যেটা বলতেছিলাম যে 5ই আগস্টের পরে অনেক দল যে একটা উদ্ধত্তপূর্ণ আচরণ দেখাচ্ছে, এটা কিন্তু আমরা অনেকের কথাবার্তায় দেখি। যেমন কিছুদিন আগে দুদু সাহেব বলতেছেন যে ওনারা প্রস্তাব করে দিলে এনসিপি ভেসে আরেকজন কোন একজন আইনজীবী বা কিছু একটা, উনিও বিএনপির একটা বড় পোস্টে আছেন, উনি বলতেছেন যে ওনারা ফু দিলেই নাকি বিএনপির একাংশ ফু দিলেই এনসিপি উড়ে টুড়ে যাবে। তো এই যে ফু দেওয়া, প্রস্রাব করা, এইগুলা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? পলিটিক্যাল রেসপেক্টটা কোথায় আমাদের, তাই না? আমরা যে একটা 5ই আগস্ট পরবর্তী সিচুয়েশন থেকে এসে এই একটা রেসপেক্ট কিন্তু আমরা আশা করা উচিত ছিল আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে। They should be grateful. They should be grateful যে তাদের যে 17 বছর রাখা হয়েছে তাদের দলকে, তো ছাত্ররা যেভাবে মানে এই জয় এনে দিচ্ছে। তো এখন এটা একটা জিনিসটার সমস্যা, লাইক প্রধান উপদেষ্টার যেটা পদত্যাগের সিদ্ধান্ত অলমোস্ট নিয়েছিলেন, ইট স্টেমস ফ্রম ঢাকা সিটি কর্পোরেশন সাউথের যে ইশরাক, হ্যাঁ, So, ওই জন্য তো তারা তো ব্লকেট শুরু করছিল ওই নগরভবনের ব্লকেট। হ্যাঁ, তো ওইটার জন্য we know is like the one of the most funniest comment. যমুনার দিকে গেছেন টেছেন, ওনারা উপদেষ্টাদের পদত্যাগ চাইছেন 3 জন, যে ছাত্র 3 জন যে উপদেষ্টা আছে তাদের সবাইকে পদত্যাগ করতে হবে, এরকম কথা দাবি। আছে যে সেনাবাহিনীর যে বক্তব্য, সেনাবাহিনীটা ওইটাই কিন্তু তোমার কিছুটা ডক্টর ইউনূসের যে পদত্যাগের সিচুয়েশন, ওই পরিস্থিতি তৈরি করার পেছনে সেনাপ্রধানের পার্ট ছিল। হ্যাঁ, ওইটাও একটা রিজন হতে পারে। এখন সেনাবাহিনী আর গভর্নমেন্টের সাথে যে এটা একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে যে এটা মোরলেস একটা কনফ্লিক্টের মতোই বলা যায়, যে ইট স্টেম ফ্রম দ্য হিউম্যান করিডর নিয়ে, যে রোহিঙ্গাদের জন্য ওইটা থেকে শুরু হয়েছিল। তো এটা আসলে অনেক ব্যাকস্টোরি আছে ছিল ওটাতে, যেটা নিয়ে এত বড় একটা হলো।
তবে এটার আসলে মানে এটা it could be a whole another episode, but what I know is that it's a good decision that interim government stepped away from this. কারণ ওই অঞ্চলে যেখানে রোহিঙ্গাদের জন্য হিউম্যান করিডোর করা হচ্ছে ওখানে ইটস নট অনলি বাংলাদেশ মানে রোহিঙ্গা বা আরাকানিজ আর্মি যদি বলেন তারা কিন্তু শুধু স্টেক হোল্ডার না। এটাতে গিয়ে দেখা যাচ্ছে যে দুইটা মেজর পোর্ট আছে, সিটওয়ে আর কোয়েটপুর, আমি চকপুর বলে উচ্চারণ করে। তো এই দুইটা পোর্ট কিন্তু দুইটা মেজর কান্ট্রি মানে বিগ পাওয়ার যেটা বলে যে ইন্ডিয়া আর চায়না কন্ট্রোল করতেছে। তো ওইখানে যদি বাংলাদেশ যদি কোনোভাবে যদি ইন্টারভেন করতে চাইতো তাহলে অফকোর্স বাংলাদেশকে হলে ইউনাইটেড নেশনস এর হেল্প নিয়ে এটা করতে হইতো। সো দ্যাট উড হ্যাভ বিন আ বিগার কনফ্লিক্ট, মানে অন্য ধরনের। এটা তো বলা হচ্ছিল এরকম যে ওই অঞ্চলটাতে সেনাবাহিনী নিরাপত্তা রক্ষা কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, সরি নট আমাদের সেনাবাহিনী। হ্যাঁ, ইউনাইটেড নেশনস এর তো আর ইউনাইটেড নেশনস তো আর চাইনিজও না ইন্ডিয়ানও না, সো বোঝাই যায় ইউনাইটেড নেশনস এর অ্যাফিলিয়েশন করতে। সো এটা তো মেজর একটা মানে ইট উড হ্যাভ কারেন্ট হিট আউট, বাট বাংলাদেশ স্টেপড অ্যাওয়ে ফ্রম দিস। তো ওটা গিয়ে দেখা গেছে যে সেনাবাহিনী didn't want to get themselves into it, বাংলাদেশ সেনাবাহিনী। বাট প্রপোজালটা এটা থেকে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট তো ইভেন্চুয়ালি দে step back from it. আচ্ছা, তো this for the greater good for now. তো এটাই এটা মানে হ্যাঁ এটা কিন্তু এটা এখনো ফাইনাল সমাধান হয় নাই, এইটার এখনো কথা চলতেছে, আরো কিছু বাকি আছে। এটার ফাইনাল ডিসিশন এমন হয় নাই যেটা দেওয়া হবে বা হবে না পুরোপুরি। তবে সরকার যেটা মনে হচ্ছে যে এখান থেকে দে আর ব্যাকিং আউট, দে আর বেসিক্যালি হ্যাঁ দে আর ব্যাকিং আউট। মনে হয় the next government will also do the same. আচ্ছা কারণ এটা তো বিএনপি আসবে, তো বিএনপি তো অলরেডি তাদের একটা দিছে, মতামত প্রকাশ করছে যে তারা এটার পক্ষে না, বা হলেও সেটা তারা সংসদে পরবর্তীতে আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্ত। সেটা হ্যাঁ এটা হলে গিয়ে ইটস লাইক মানে যে আপনি যদি কোরিয়ান ওয়ারের ব্যাপারে যদি পড়ে থাকেন বা ভিয়েতনাম ওয়ারের যদি হিস্ট্রি ভিয়েতনাম বেসিক্যালি কোরিয়ান ওয়ারে কিন্তু মানে it was a straight up war between communist countries, Russia, USSR, China versus the Western Front. এটা হলে গিয়ে কিন্তু neither of those fronts cared about the Koreas. তো বিপদে পড়তে হলে গিয়ে জাস্ট আমি যেটা মনে করি যে বাংলাদেশি বিপদে পড়তো যদি এরকম মানে তারা যদি ইন্টারভেন করতে চাইতো এই মায়ানমারে গিয়ে। তো বাট অ্যাকচুয়ালি তো বিগার প্লেয়ার হচ্ছে ইন্ডিয়া, দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট অ্যান্ড চায়না, ওইটা কি। তো who knows what they will decide that for now it's okay. তো এই জিনিসগুলো দিয়ে বুঝতে হয় যে বাট হ্যাঁ মানে বিএনপি যেভাবে মানে একদম রাইট ওয়ে তারা যেভাবে বললো যে না interim government they don't have the power to make a decision like that, এগুলো হলে দিয়ে বোঝা যায় যে we can jump to the another conversation যে তারা interim government নিয়ে কমপ্লেন করতেছে, নির্বাচন নিয়ে কমপ্লেন করতেছে, বাট তাদের আচরণ হচ্ছে গিয়ে কি আমরা চালাইতেছি তাদের লিগে সবকিছু নিয়ে। এই যে আমরা তো দেখি যে তারা এখন যে ধরনের কথাবার্তা বলে, আওয়ামী লীগের সাথে অনেক রকম মিল দেখি আমরা। যেমন আওয়ামী লীগ যেমন তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো, বা একজন ব্যক্তিকে শেখ মুজিবুর রহমানের নাম, বঙ্গবন্ধু, এই নামগুলোকে হচ্ছে একটা পূজনীয় পর্যায়ে নিয়ে যাওয়া, যে একটা পীর টাইপের জয়েন করা, এবং সেটা বিভিন্ন বক্তব্য বা বক্তৃতায় প্রকাশ করতো। যেমন ওনার নাম হজরত অমুক, বা হচ্ছে উনি বেহেশতে যাবেন, ওনার পরিবার বেহেশতে যাবে, একেবারে মঞ্চলিং ভরা সভাতে এই ধরনের আলোচনা হচ্ছে। এরকম বলতে শুনছি এক মাওলানা হুজুর নেতা, উনি এরকম বলতেছে যে ওনার পরিবারের সবাই বেহেশতে যাচ্ছেন, শেখ মুজিবুর রহমানের পরিবারের, ওগুলো উনি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন।
তারপরে ওনার নাম নিতে গেলে অজু করতে হবে, আবার এই ধরনের ইয়েও কিন্তু শুনছি। তো বিএনপির ক্ষেত্রেও আমরা একই ধরনের ঘটনা অনেকটা দেখতেছি। যেমন একটা ইয়ে দেখাই, এখানে যেমন বলতেছে যে হজ নয় বিএনপি করুন। এক সময় খালাতে যে কি করে স্যার করে আমরা বলি কি জানেন, তোমরা নয় বরং শহীদ জিয়ার দল বলে ব্যস্ত যেতে পারো। কেন? শহীদ জিয়া ধর্মের জন্য অনেক কিছু করেছে, তাহলে সমাজকে শান্ত রাখার জন্য জিয়া রহমান কি করেছেন? এক সময় তারপরে আরেকজন বলতেছিল একটা ইয়েতে বক্তব্য যে তারেক রহমান সাহেবের নাম নিতে গেলে অজু করে নেওয়া উচিত। তো এই ধরনের কথাবার্তা কিন্তু দুঃখজনক লাগে যে এটা কি, এটা এখন রুট পর্যায়ে হচ্ছে। আমরা হয়তো টপ লেভেলে কিছু ডিফারেন্ট বা ভালো ঘটনা দেখি, ভালো কথাবার্তা শুনতেছি, কিন্তু রুট লেভেলের বাস্তবতা খুবই আলাদা। এটা ওই একটু আগে যেটা অবজারভেশন বলে, মানে মেবি উই শুড নট জাস্ট be pointing fingers like that. Who knows, they're turning into hell anyways. তো এই যে দেখেন, মানে ওই যে কোনো বিগার অকারেন্স হইলে এই যে ট্রেনে আগুন লাগাই দিছে, এই করছে সেই করছে, মারা গেছে, এগুলো কে করতো না করতো, উই ক্যান অ্যাজিউম হু ডিড ইট, মানে আমরা অনেকটা বুঝি বাঙালি হিসেবে কারা করতো এই কাজগুলা। বাট কিন্তু তখন কিন্তু আওয়ামী লীগ সবসময় বলে আসছে যে এগুলো বিএনপি করতেছে, এই করতেছে, সে করতেছে। বাট তারা কিন্তু এখনো সরকারে আসে নাই, কোন নির্বাচন হয় নাই। এখন আমরা গনা I don't know if it's true or not, but এনসিপি আমি মনে করি না যে মানে তারা যেভাবে এনসিপির লোকজনের এগেনস্টে না লাগছে, মানে কত টাকা টার্গেট করে এটাই, মানে এখন আই ডু আন্ডারস্ট্যান্ড মানুষের লিগা যেমন লিগা আপনি যদি আমাকে যদি বলেন যে দুদু লিগা আজকে 200 কোটি টাকা নিয়ে গেছে, people will be like, people's emotional words like, এটা তো আসলে পলিটিশিয়ান নিবি। বাট আমি যদি বলি যে নাহিদকে 1 কোটি টাকার ফ্ল্যাট লিখে দিল আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, তো সাথে সাথে এদেরকে আসলে বিশ্বাসই করা যায় না, এসব ছাত্রদেরকে আসলে করে এটার ব্যাপারে মানে as a Bangladeshi who saw the changes and stuff, মানুষের আসলে ছাত্রগুলোর প্রতি যে তারা যে এটা 17 বছরের একটা ফ্যাসিবাদী সরকারের যে পতন করছে, they made it happen, তাদের একটা আমি ওই সিমিলার একটা মানে এক্সপেকটেশন রাখি যে হলে তাদের প্রতি আমাদের এক্সপেকটেশনটা অনেক হাই বাংলাদেশে। তো তাদেরকে আমরা সেই ফেরেস্তা পর্যায়ে দেয়ার লাইক আওয়ার সেভিয়ার কাইন্ড অফ রোল হিসাবেই চিন্তা করি। তো তাদের জায়গায় যদি ওই যে একটা যদি চুনকালি লাগে, ইটস আ বিগ ডিল। এখানে যে মানে বাংলাদেশ স্কেলটা হচ্ছে আমরা খুব ডিফারেন্টলি দেখি আর কি, যে যেটা বললাম যে 200 কোটিও আমাদের কাছে যতটুকু সমান, 1 কোটি বা 20 লাখ সেটাই সমান। এটার একটা ইয়ে আছে। আমি এবং কিন্তু আমি তার মাধ্যমে এটা বলতে চাই না যে 20 লাখ টাকা যে ঘুষ খাচ্ছে বা দুর্নীতি করতেছে সেটা বলতেছি না। আমি বলছি যে আমরা স্কেলটাকে সমান করে দেখি আর কি। ওইটাকে যে 2000 কোটি টাকা নিয়ে গেছে তাকে আমি যে গালি দেই, যে 20 টাকা নিয়ে গেছে তারও আমি একই গান দিই। সো এটা হচ্ছে সেম। তো মানে ওই স্কেলটা একটা সার্টেন লেভেলের পর আসলে স্কেলটা কাজ করে না। মনে হয় যে আমরা সবাইকে দোষী। আর তুমি যেটা বললে যে পরবর্তীতে যে আমাদের নিজেদের একটা সেভিয়ার মনে করছি, বা এখানে তারা তো সেম, তারা হচ্ছে 5ই আগস্ট 5th অগস্ট হ্যাপেন, তাই না? এইটা তারা 5ই আগস্টের আগে তো তাদের প্ল্যান ছিল না যে আমরা রাষ্ট্র চালাবো। রাষ্ট্র চালানো তো তাদের যেটা হয়েছে পরবর্তীতে 5ই আগস্টের পরে গিয়ে তাদেরকে দায়িত্ব নিতে হয়েছে। নট তারা যে পুরোপুরি দায়িত্ব নিয়েছে একটা বিপ্লবী সরকার গঠন করছে সেটাও হয় নাই। আমরা দেখছি যে বাংলাদেশ যে টিপিক্যাল যে সাংবিধানিক রাষ্ট্র, সেই পথেই একটা তত্ত্বাবধায়ক সরকারের মতো করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে চালানো হচ্ছে। মানে বাংলাদেশের যে এক্সিস্টিং সিস্টেম সেটা পুরোটা কন্টিনিউ করলো, তার সাথে শুধু কিছু ব্যক্তির পরিবর্তন হইলো একটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিলে। তো এই যে ধরনের সরকার
মানে তুমি লিটারেলি পাহাড় ঠেলে সরানোর চেষ্টা করতেছো। আমাদের আমলাতন্ত্রের কথা যদি আমরা বলি, বা সাধারণ মানুষের যে চিন্তাধারা বা যেভাবে তারা দেখে জিনিসপত্র, এটাকে যদি তুমি এত স্বল্প সময়ে একটা বড় ধরনের পরিবর্তন করবা, এটা অনেকটা পাহাড় ঠেলে সরানোর সময়। তো তুমি যেটা বলতেছিলে যে আমরা স্বপ্ন কি বেশি দেখে ফেলছি কিনা, তাদের কাছে সাথে বাস্তবতার সম্পর্কটাও আমাদের করতে হবে, যে কতটুকু সম্ভব বা কতটুকু এরা পারবে বা এরা কেন পারতেছে না, আমাদের কারণে হয়তো পারতেছে না। এটা ঠিক এটা এখন there certain things could have been done differently, এটা কিন্তু একটু এগ্রি করতে হবে, যেটা যে অবশ্যই। মানে আম, এটা আসলে এটা আগেও আমরা আলোচনা করেছি। আমরা মনে হয় ইমিডিয়েট যে কয়েকটা পডকাস্ট করেছিলাম we had our guest, যে গভর্নমেন্টকে হার্ড লাইনে যাইতেই হবে, বুঝছেন? মানে ডক্টর ইউনূস যেভাবে মনে করতেছেন যে হলে গিয়ে যে এই বাংলাদেশিরা এই ঐক্য চেতনা এগুলো নিয়ে হলে গিয়ে হি ক্যান জাস্ট মুভ, মানে এখানে একটা ট্রান্সপারেন্ট ইলেকশন করবে, ক্ল্যাশ হবে না, কিছু হবে না, দিস ইজ নট গোনা হ্যাপেন, দিস ইজ এইটা আমি মনে করি না যে ডক্টর ইউনূস সাথে সিম্পল ভাবে চিন্তা করতেছেন। উনি আমাদের চেয়ে আরো বয়স্ক, আরো অভিজ্ঞ, আরো বেশি পড়াশোনা চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, but উনি কি সুশীল লোক, উনি কিন্তু না, উনি হয়তো ওই দিক থেকে বলতে পারতেন না। ইজ ডিলিং উইথ, ওই যে বললেন যে আমলাতন্ত্রের কথা বললেন, তার যে সচিবালয় সব লোকজন আছে, এইগুলা যে লোকজন আছে, তারা কিন্তু অনেক কিছু, অনেক গাটের পানি খেয়ে কিন্তু আসছে। তো তারাই কিন্তু গত 17 বছর সরকারের যে টিকে থাকা, হ্যাঁ, এটা কিন্তু তাদের প্রচ্ছন্ন সহযোগিতায় টিকে থাকা। তাদেরকে কিন্তু আপনি হঠাৎ করে বলতে পারেন না যে আচ্ছা ঠিক আছে, এত বছর তুমি মাসে 1 কোটি টাকা দিয়া চালাইছো, এদিক ওদিকে সাইড ইনকাম দিয়া, এখন একটু ভালোভাবে 80,000 টাকা দিয়ে চালাও দেশটা। না, এই প্রসঙ্গে আমি জাস্ট মনে করাই দিই, কিন্তু সচিবালয়ে যে কর্মচারীদের একটা ইয়ে চলতেছে, this is what I'm talking about. হ্যাঁ। মানে এই জিনিসটাই তো আমি বলতেছি, যে তারা যে কর্মবিরতি এগুলো করছে, এটাতে ফার্স্ট টপিক যে ফারুককে কেন পদত্যাগ করতে হইল, কারণ ওটা লিগা এদেরকে ঠেলা দিতেছে যে তোমরা ওই যে ভালো হয়ে যাও, এই করো সেই করো। ও তাদের, তোমাদের যে মন্ত্রণালয় আছে, আছে তোমাদের যে ডিপার্টমেন্ট আছে, ইউ নিড টু রিঅর্গানাইজ ফ্রম বটমস আপ, লাইক নিচের থেকে শুরু করে সব চেঞ্জ করতে হবে। এই জন্যই তো আমার মনে হয় এই কাজটা করছে তারা। এটা তাই তোমার চাকরি থেকে ছাঁটাই বা স্থগিত করার জন্য এক ধরনের কিছু কন্ডিশন অ্যাড করছে, এবং যেটা তুমি যে কোনো প্রাইভেট এন্টিটি বা ইভেন বিশ্বের বিভিন্ন দেশের, ইভেন উন্নত রাষ্ট্রের সরকারি চাকরিগুলোতেও এই ধরনের তুমি আইন কানুন দেখে থাকবা, যে তোমার তুমি যখন একজন এমপ্লয়ার চাকরি করো, সেই এমপ্লয়ারের তুমি তো পলিটিশিয়ান না, তুমি তো সংসদে বিতর্ক করছো না, সো তোমাকে তোমার এমপ্লয়ারের ইন্টারেস্ট মেনটেন করতেই হয়, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা হচ্ছে যে ওই যে ঘুষ খাওয়া মিলে জিলে, সেটা হচ্ছে আরেকটা দিক, যেটা তারা, যেখানে তাদের আমার কোনো আপত্তি নেই। কিন্তু যখন সরকারি চাকরি করো, বেসরকারি চাকরি তো তুমি, আচ্ছা এই প্রসঙ্গে একটা উদাহরণ বলে নিই, তাইলে আসলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এই সচিবালয়ে যারা আন্দোলন করতেছে, তাদের যে প্রতিনিধি, উনি একটা ইন্টারভিউতে এরকম বলতেছেন যে আপনারা আগুন নিয়ে খেলছেন। কাকে বলছে এই কথাটা? সরকার, যে আপনারা আমাদেরকে ধৈর্যের পরীক্ষা নেবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কেমন। তো তুমি এই কথাটা একটা প্রাইভেট কোম্পানিতে কোথাও বলার চেষ্টা করো, তোমাকে সিচুয়েশন কি হয়, তো তোমার চাকরি থাকবে কিনা, বা তুমি এই কথা দত্তপূর্ণভাবে তোমার প্রাইভেট কোম্পানির মালিককে বলতে পারো কিনা, বা তোমার অফিসার বসকে বলতে পারো কিনা। কিন্তু তারা কিন্তু এই ধরনের কথা বলতেছে। তো একটা সরকারের কর্মচারী হিসাবে বাংলাদেশে আমলাতন্ত্রের লোকজন যে নিজেদেরকে ব্রাহ্মণ মনে করার ব্যাপারটা, যে সরকারি চাকরিতে ঢোকা মানেই হচ্ছে 18 কোটি জনগণের মধ্যে তুমি কতিপয় ব্যক্তির, হয়তো হাতে গোনা 5-7 লাখ বা 10 লাখ লোকের একটা ক্লাব, তার মধ্যে ঢুকে গেল, তুমি হচ্ছে ব্রাহ্মণ হয়ে গেল, বাকিরা সব হচ্ছে তোমার যে শ্রেণীগতভাবে নিচে রয়ে গেল। তো এই যে তাদের যে ধারণা,
এটার বহিঃপ্রকাশ আমরা দেখতেছি তো, যে তারা হচ্ছে তাদের ছাড়াই করা যাবে না, সেটা নিয়ে তারা আন্দোলন করবে, তারা সরকারকে কাজেও সহযোগিতা করবে না। তো আমরা যখন সমালোচনা করি বা আলোচনা করি যে হ্যাঁ, আমরা অনেক কিছু চাচ্ছি যেভাবে সেভাবে হচ্ছে না, তো এটা একটা বড় কারণ কিন্তু এই আমলাতন্ত্র। এটা নিয়ে আমরা বহিঃপ্রকাশ দেখি বিভিন্ন ঘটনা। বাট এটার অ্যাকচুয়াল সলিউশন কি? হ্যাঁ। পুরো একদম সবকিছু রিশাফলিং করা? এখন দেরি হয়ে গেছে, এখন সম্ভব না এই সরকারের পক্ষে, তাহলে কি হবে? অন্তর্বর্তীকালীন সরকারের। হ্যাঁ, একটা রিশাফলিং তো করতে হবে তোমাকে। বাংলাদেশে যে কোনো কিছুরই একটা বড় সমাধান, যেটা হচ্ছে হার্ড লাইনে গিয়ে তুমি যদি কি বলবো যে সোশ্যাল যে সেফটি নেটওয়ার্ক, এটাকে যে তুমি স্টেবল করতে পারো, যে হচ্ছে, এবং জাস্টিস সিস্টেমকে স্টেবল করতে পারো, তাইলে হচ্ছে অটোমেটিক অনেক কিছু লাইনে চলে আসবে। তুমি পুলিশ হচ্ছে অমুকের দুর্নীতির খবর বেরিয়েছে, পুলিশ হচ্ছে তাকে ধরে নিয়ে আসতেছে, তার বিচার হচ্ছে প্রপারলি, 10 বছর জেল হচ্ছে, বা চাকরি চলে যাচ্ছে, কনসিকুয়েন্স থাকতে হবে। বাংলাদেশ যেটা হচ্ছে কনসিকুয়েন্স। এই যাই বলে সবাই, তুমি এখন যারা আছে এই এক্সিস্টিং, এদেরকেও তুমি 2-3 বছর চেষ্টা করলে লাইনে আনতে পারবো, এদের মেজরিটিকে। এটা এখানে অনেক ব্যাপার আসলে, যে আওয়ামী লীগের সময়ে তারা যে জীবনযাপন করছেন 15 বছর রাজার হালে, তাই না? সেইটা তো তাদের অভ্যাস হয়ে গেছে। হাসিনা চলে গেছে, কিন্তু তাদের সেই অভ্যাস, জীবনযাপনের ধারা, এগুলো তো রয়ে গেছে। সেটা কি হুট করে এখন কালকে থেকে গাড়ি চালানো বন্ধ করে দিবে, বা দামি ফ্ল্যাটে থাকেন, থেকে নিচে কম দামি ফ্ল্যাটে চলে যাবেন? সেটা তো না, সেটাই ডিফিকাল্ট হবে। তারা তো এত কষ্ট করে সরকারি চাকরি করে আসছে এত বছর ধরে, যদি কোনো মধু যদি না খাইতে পারে হঠাৎ করে, মানে এটা ইজ ট্রু ফর অলমোস্ট এভরিথিং, কারণ এটা দে আর গোনা সি ইট অ্যাজ আ বিজনেস, যেভাবে অপারেট করতেছে। আমি যেটা পার্সোনালি আমি যেটাতে গিয়ে দেখে আসলাম, আমি কয়েকটা গভর্নমেন্ট অফিসে গিয়েছিলাম আমি লাস্ট ফেব্রুয়ারিতে। তো উপরের দিকে চেঞ্জ আসছে, মানুষের মেন্টালিটি, অ্যাকাউন্টেবিলিটিতে চেঞ্জ আসছে, বাট নিচের দিকে চেঞ্জ আসে নাই। গভর্নমেন্ট, সেটাই, গভর্নমেন্ট কতই রিশাফেল করবে ক্যাবিনেট? আপনি যার থেকে হলে গিয়ে ড্রাইভিং লাইসেন্স নিতেছেন, সে তো হলে গিয়ে ওই আওয়ামী লীগ আমলে 15-20 লাখ টাকা দিয়ে সে তো ঢুকছে এই পজিশনটাতে। এইগুলা তো থেকে কত রিশাফেল করবেন? এটা তো একটা মানে মোরাল চেঞ্জ না আসলে, আর যদি মোরাল চেঞ্জ বাংলাদেশ ধরাই দিতে হবে শুরুতে, তোমাকে শক্তি প্রয়োগ করেই বা স্ট্রিক্ট থেকেই মানুষকে তোমার মোরাল পথটা ধরাই নিতে হবে। বাংলাদেশের মানুষ নিজে থেকে মোরাল পথ ধরবে না। আর ধরানোর কথাটা যেটা বলতেছেন সেটা কিন্তু হলে মানে ইউজুয়ালি থ্রু পানিশমেন্ট, ওকে কনসিকুয়েন্স করা, তুমি রাস্তায় মানুষকে চলতে বাধ্য করা, তুমি রাস্তায় মানুষকে ফুটপাতে ক্রসওয়াকে পার হইতে বাধ্য করা, বাজারে গিয়ে হচ্ছে প্রতিদিন প্রতিটা বাজারে তুমি হচ্ছে দরকার হলে তুমি অভিযান পরিচালনা করা, যে দাম ঠিক মতো দিচ্ছে কিনা, সিন্ডিকেট কারা করতেছে, অনেক অনেক প্রশ্ন, সবকিছু এখানে চলে আসে। কারা সিন্ডিকেট করতেছে তাদেরকে, তোমার একটা যদি ন্যাচারাল পুলিশিং সিস্টেম চলে, সেখানে কিন্তু সিন্ডিকেট সব কিন্তু ধরা পড়ে যায় কালকে, কিন্তু কারণ সবাই কিন্তু জানে কারা সিন্ডিকেট করতেছে, কোথায় করতেছে, কোথায় চাঁদা নেয়। এটা কিন্তু বাংলাদেশের সরকার লেভেলের বিভিন্ন লোকজন জানে, যে আইদার ওই জেলা পর্যায়ের পুলিশ বা প্রশাসক ওনারা জানেন, অথবা থানা পর্যায়ের লোকজন জানেন। তো এদেরকে ধরা কিন্তু অসম্ভব কিছু না, ধরা সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি শুরুটা হচ্ছে ফোর্স করে যদি মানুষকে করান। এই জিনিসটা আমার কাছে খুবই উইয়ার্ড লাগতো, যে আওয়ামী লীগের টাইমে তারা কিন্তু চাইলে যে কোনো ক্রিমিনালকে ধরে, কোনো একটা ক্রাইম হয়েছে, এটা স্পটলাইটে আসছে, দেখা যেত যে তারা যদি চাইতো যে হ্যাঁ, যে কাউকে একটু ধরে বলে, এটা আমার কাছে ইন্টেলিজেন্সের কথা বলেন বা কারণ সার্ভেলেন্স, হ্যাঁ, ইন্টেলিজেন্স সার্ভেলেন্স মিলাই তারা হচ্ছে এখানে আবার এটার অপোজিট ভিউ ছিল। তুমি আবার বলবা যে আমরা আবার এমনও দেখছি যে রাতের বেলা হেলিকপ্টার ভাড়া করে, এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে দেশ থেকে চলে গেছে সরকার, কিন্তু সরকারের তাদের ধরার ইচ্ছা নাই। তো সেক্ষেত্রে আমরা অপোজিটটাও দেখছি, যে যাকে ধরতে চায় না তারে সরকার হচ্ছে স্পেশাল ব্যবস্থা করে স্পেশাল প্লেন দিয়ে পাঠাচ্ছে। দিস ইজ আ ইন্টারেস্টিং থিং, যে ওই যে আব্দুল হামিদ যে চলে গেলেন, প্রেসিডেন্ট আব্দুল,
এটাও তো অনেকের একটা অনাস্থা ক্রিয়েট করছে গভর্নমেন্টের উপর। বাট আমার কাছে তো মনে হয় যে না, যে এটার সাথে যে ইন্টারিম গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা তেমন আছে কিনা, মানে আমি ডাউটফুল। আমার ধারণা বরং ভেতরে যে আওয়ামী লীগের লোকজন যারা আছে তাদের সাথে একটা হচ্ছে যে আপনি এই কাগজটা পাঠাইলে আমরা এখান থেকে ছেড়ে দিব, আপনি ওই মুহূর্তেই যাবেন, ওই সময় অমুক স্যার ডিউটিতে থাকবেন, যেটি আমাদের লোক, মানে ব্যাপারটা এইভাবে যেভাবে হয় আর কি সাধারণত। তো ওই স্যারের ডিউটি থাকা অবস্থায় ওনার কাছে কাগজটা গেলে উনি হচ্ছে আপনার অ্যাপ্রুভাল দিয়ে দিবে, আপনার আটকাবেন। এই ধরনের ঘটনা ঘটছে। এটা আমিও মনে করছি যে ওদিকে মানে ওইভাবেই বের হয়েছেন উনি জায়গায় জায়গায়, মানে কোনখানে কোন লোক বসে থাকবে। 3-4টা অ্যাপ্রুভাল দিতে হয়েছে, তো সবগুলাতেই উনি মানে একটা জায়গা থেকে ওনার এটার বিরোধিতা করা হয়েছিল, বলা হয়েছিল যে দিয়ে দেওয়া, কিন্তু ফাইনাল যে ডিসাইডিং বডি যে সিদ্ধান্তটা নিয়েছেন ফাইনাল, উনি হচ্ছে ওই ইয়াটা নিষেধাজ্ঞা ইয়ার করেন না, কেয়ার করেন না। উনি মনে করছেন যাইতে দেওয়া যায়, তিনি ছেড়ে দিচ্ছেন। আচ্ছা, তো এটাও ইন্টারেস্টিং। তো যেমন আমি ইয়াতে দেখতেছিলাম এমনি যে কি বলে কয়েকটা ইন্টারেস্টিং জিনিসপত্র নিয়ে আমরা কথা বলা যায়। ওই যে সাকিব আল হাসানের যে ঘুরে ফিরে যে সাকিব আল হাসান না তো সাকিব খানের কি সাকিব খানের যে এটা খুবই তার যে ঘুরে ফিরে যে তার যে নিউজ গুলো যে আসে মানে অনলাইন ঝগড়া, দুইবার ঝগড়া, তার তো লেগে আমি জানি যে কোনো নারীর পাশ দিয়ে গেলেই নারী খুবই ইসকে থাকে মানে। আচ্ছা, না দেখলাম তাদের দুজন দেখলাম ছেলের সাথে ছবি নিয়ে দুজন ডিজিটাল ব্যবহার করতেছে। পুরো লাইটার ট্রানজিশন, সিরিয়াস পলিটিক্যাল থেকে, বাট এটাও কিন্তু ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। হাউ সাকিব খান না, এটা তো বাংলাদেশে খুব ইন্টারেস্টিং যে তারা দুইজন, আমরা এখন ডিজিটাল কাজে দেখি প্রচুর, বিভিন্ন জন ডিজিটালি ঝগড়া করে স্ট্যাটাস। এক্স্যাক্টলি এই যে এনসিপি কে যে কি বলে বলে মানে কর্নার করার জন্য প্রত্যেকটা নিউজ কিন্তু সোশ্যাল মিডিয়াতেই নিয়ে আসার চেষ্টা করতেছে। হ্যাঁ, এবং এই নিউজগুলো কিন্তু আবার আমরা ওই আলোচনায় তখন বলা হয়নি মনে হয় আমাদের, এই নিউজগুলো কিন্তু প্রোভাইড করতেছে সরকারি বিভিন্ন সংস্থা অথবা গোয়েন্দা সংস্থা, মিলিটারি বা এই ধরনের বিভিন্ন জায়গা থেকে এরকম নিউজ আসে। আমরা দেখলাম যে পত্রিকার কাছে পাঠানো রিপোর্ট লিখে ওই ধরনের পাঠানো হয়, যেটা হাসিনার সময় আমরা নিজেরাই লিখে দেয়। হ্যাঁ, লিখে দেয় বলতে তারা ম্যাটেরিয়ালস দেয়, মোটামুটি ভাষাও বলা থাকে। তো যেমন মানব জমিনের আতিক মোর্শেদকে নিয়ে যে রিপোর্টটা হয়েছে, এইটা প্রমাণিত হয়েছে যে এই রিপোর্ট পাবলিশ হওয়ার আরো কয়েকদিন আগেই সরকারি সংস্থা থেকে তাদেরকে সাংবাদিকদেরকে এই রিপোর্ট নিউজটা দেওয়া হয়েছিল। ওখান থেকে মানব জমিন হচ্ছে এটাকে ব্রেক করছে আর কি। এই মানে ম্যানিপুলেশনটা চলতেছে তোমার সবাই ডিজিটালি একটা করার চেষ্টা দিছিল যে আওয়ামী লীগ যখন একটা গাইড বুক করে দিছিল, ধরেন যে কাউকে হিউমিলিয়েট করতে হইলে 40 লিটার মদ, 4 গ্যালন মদ, 40 কেজি গাঁজা নিয়ে জামিয়ে তার বাসায় কিছু কোরআন শরীফ এইগুলা ইমপ্রেসিং করা, তারপরে মারাকাতুল জান্নাত, এগুলা হচ্ছে আইনা বলবে যে এগুলা হচ্ছে সঞ্চয়। So what they're doing is no different, but the thing is that মানে আমি যেটা বলবো যে মানে আমার যেটা পয়েন্ট যে খুবই, যেহেতু সোশ্যাল মিডিয়া দিয়ে মানুষের ইমপ্রেশন চেঞ্জ হইতে পারে, সোশ্যাল মিডিয়া দিয়ে আমি সরকারও নামাইতে পারবো, প্লাস আবার নিজেরও একদম বাস খাইতে পারবো। তো এটার ব্যাপারে একটু কশাস থাকা উচিত। মানে সোশ্যাল মিডিয়া তো এখন তুমি অ্যাভয়েড করার সুযোগ নাই, সোশ্যাল মিডিয়া সমাজের সবকিছুতে আছে, তোমাকে মেনে নিতেই হবে। না, I'm not telling those people student leaders to step away from social media, but কেয়ারফুলি এটাতে এনগেজ হওয়া বা ইয়ে করা। হ্যাঁ, এমন কিছু করা উচিত না যে ইট কুড বি 1 লাখ টাকার সমস্যা, বা মানে
It's gonna haunt you. Exactly. যাক, আমরা আজকে হয়তো একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আমরা আস্তে আস্তে শেষ করি। আমাদের দর্শকদের প্রতি অনুরোধ থাকবে আমাদের লাইক ফলো শেয়ার করার জন্য, বা আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য, এবং আমাদের আজকের আলোচনা কেমন লাগলো, বা আপনারা ভবিষ্যতে এই ধরনের আলোচনা আরো শুনতে চান কিনা, বা অন্য কোনো বিষয়ে যদি আপনাদের কোনো আলোচনার আর শুনতে চান তাহলে আমাদের জানাতে পারেন, আমরা চেষ্টা করবো সেই বিষয়ে কথা বলার। Thank you for listening. Bye.